হুম দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সাথে আমার একটি জীবনে ঘটে যাওয়া স্ক্যারি বা একটি হরর ভয় ভীতিমূলক একটি অভিজ্ঞতা শেয়ার করছি। সালটা তখন 1998 সাল। আমি গিয়েছি সিঙ্গাপুরে। আমার উদ্দেশ্য ছিল আমার এক বন্ধুর সাথে দেখা করা। সো ফোনে যখন কথা হলো, উনি আমাকে, আমি যেহেতু নতুন, আমি খুব পথঘাট চিনি না, উনি আমাকে খুব সুন্দরভাবে রাস্তাটা বুঝিয়ে দিলেন এবং উনি আমাকে বাস নাম্বার এবং কত ভাড়া কিভাবে সব বুঝিয়ে দিলেন। তখন বাজছিল রাত 8টার মতো। এবং যারা সিঙ্গাপুরে থাকেন তারা জানেন সিঙ্গাপুর শহরটা খুবই সুন্দর, কিন্তু রাত 8টা 9টার পরে শহরটা অ্যাকচুয়ালি একটু ফাঁকা ফাঁকা থাকে। অতটা জাঁকজমক শহর নয় রাতের বেলাতে, কিছু জায়গা ছেড়ে। কিছু জায়গা অবশ্যই অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং মানুষজন রাত অবধি থাকে সেখানে। তো আমি যে জায়গাটা গিয়েছিলাম, জায়গাটার কথা আমি এখন মনে করতে পারছি না, যেহেতু একইবার গিয়েছিলাম আমার বন্ধুর ওখানে দেখা করার জন্য। সো আমার বন্ধুটা আমাকে যে বাসের নাম্বার দিল এবং আমি রাত 8টা কিংবা 8:15টার দিকে সেই বাসে উঠে ভাড়া দিয়ে আমি গেলাম। এবং যেই জায়গাটা থেকে আমাকে নামতে বললো, যে স্টেশনটার কথা আমাকে বললো, চাইনিজ একটা নাম ছিল, আমি সেই নামটা বললাম। বাস ড্রাইভার আমাকে সেই জায়গাতে নামিয়ে দিলেন। কিন্তু আমার বন্ধু আমাকে সেটা বলেনি যে নামার পরে সাইডে আমি কি পাবো। আমি দেখলাম সেখানে একটা কবরস্থান। সো খুব একটা বেশি বাস ছিল না সেখানে, রাস্তায় সোডিয়াম বাতি জ্বলছিল। আমি একা সেই জায়গাতে, শুধুমাত্র আমি নেমেছি বাস থেকে, আর কেউ না। এবং আমার কাছে তখন সেলফোন ছিল না, যেহেতু সেই 98-এ সেলফোন বেরিয়ে গিয়েছিল, কিন্তু আমার কাছে ছিল না। সো আমি তাকে ওই যে ইনস্ট্রাকশনগুলি সে আমাকে দিয়ে দিয়েছিল সেই মোতাবেকই আমি চলছিলাম। এবং আমাকে যেভাবে বলা হয়েছিল, যতদূর হাঁটতে বলা হয়েছিল, লাইক 100 গজ বা এরকম সামথিং বলা হয়েছিল, ততদূর যতই আমি হাঁটছি, আমি দেখি কবরস্থানের দেওয়ালটা যেটা পাশে ছিল সেটা আর শেষ হচ্ছে না। আমি খুব চিন্তার মধ্যে যাচ্ছি, আমি ভয় পাচ্ছি। এমন অবস্থার মধ্যে আমি একটা মনের মধ্যে একটা সাংঘাতিক ভীতি এবং ঝিঝি পোকা যেভাবে ডাকে না, সেভাবে একটা শব্দ হচ্ছিল। মানে একটা অপার্থিব একটা জিনিস লাগছিল, মনের মধ্যে প্রচন্ড ভয়। এর মধ্যে দেখলাম যে কবরস্থানের মধ্যে একটা অ্যাম্বুলেন্স গাড়ি, যেটার মধ্যে লাল রেড ক্রসের যে গাড়ি, সেরকম একটা গাড়ি ঢুকে যাচ্ছে। তো আমি ভাবলাম যে হ্যাঁ, কিছু মানুষ তো ভিতরে যাচ্ছে। এবং আমি ভয় পাওয়াটা একটু নিরস্ত করে রাস্তাটা বদল করে অপর দিক থেকে আমি গেলাম। তো অপর দিকে যখন গেলাম, তো ওখানে দেখছি একটু দূরে ছিল, ওদিক দিয়ে যে বাসগুলি যাচ্ছে টু ওয়ে। তো আমি যেদিকে নেমেছি সেদিকটা থেকে একটু সামনে যখন আমি গিয়েছি, ওই দিকটাতে অপোজিটে কিছু দু তিনজন মানুষ দাঁড়িয়েছিলেন, যারা বাসের জন্য দাঁড়িয়েছিলেন রাস্তার অপোজিট সাইডে, যারা অন্যদিকে যাবেন বা আমি যেখান থেকে এসেছি সেদিকে যাবেন হয়তো। সো তাদের দেখে আমি ভাবলাম যে না, ঠিক আছে, ভয় আমি অতটা পাইনি। তো পরবর্তীতে সেখানে সিঙ্গাপুরে ম্যাক্সিমাম লোক ফ্ল্যাট বাড়িতে বসবাস করে, অ্যাপার্টমেন্টে। তো আমি তাদের যে অ্যাপার্টমেন্টের নাম বললো, তো সেখানে একজনের কাছে জিজ্ঞেস করলাম। তো উনি বললেন যে হ্যাঁ, এই তো একটু সামনে গেলেই তুমি পাবে। এবং আমি গেলাম। যাওয়ার পরে উনি যেভাবে বললেন যে নিচে একটা নুডল শপ আছে, নুডলের দোকান, সেখান থেকে আপনি আমাকে ফোন করবেন, $1 দিয়ে ফোন করা যায়। ফোন করবেন অথবা এইভাবে এততলায় চলে আসবেন, এই ব্লক, এই এই আর কি ফ্ল্যাট। খুব সোজা, যদি ব্লক আপনি চলে যান অ্যাপার্টমেন্টে, ব্লক ফ্ল্যাট খুঁজে পাওয়া খুব একটা বড় ব্যাপার না। সেখানে বাংলাদেশিরা থাকতো, আমার বন্ধুও সেখানে ছিলেন। তো সঙ্গত কারণেই আমি পৌঁছে গেলাম। যাওয়ার পরে কথাবার্তা বললাম তাদের সাথে। ওনারা বললেন যে আজকে রাত তো খুব বেশি হয়ে গেছে, আপনার আর যে কাজ নেই, আপনি আজ রাতটা এখানেই থাকুন। আমার থাকার প্ল্যান ছিল না, কিন্তু তারা আমাকে জোর করে রেখে দিলেন। তো যখন আমাকে খাবার দাবার দিলেন, কথা প্রসঙ্গে আমি বললাম যে ভাই, আমাকে বললেন না তো যে যখন আমি নামবো তার পাশে যে একটা কবরস্থান আছে, এটা তো আপনি বললেন না। তো উনি বললেন যে আমি ইচ্ছে করেই বলিনি, কারণ আপনি নতুন মানুষ, রাত হয়ে গেছে, আপনার বয়সও কম। তো এই অবস্থায় যদি আমি কবরস্থানে বলতাম, তো আপনি হয়তো ভয় পেতেন, অথবা আসতেন না, অথবা সামহাও যদি আসতেনও, তাহলে হয়তো বলতেন যে আপনি নিচে এসে আমাকে নিয়ে যান। তো আমি আসলে আপনি সেই জন্য বলিনি। তো যাই হোক, ভয়টা আমি পেয়েছি। আর সবচেয়ে বেশি ভয়টা যখন পেলাম, আমি যখন জানলাম যে সিঙ্গাপুরে আসলে
অত রাত করে ওভাবে কোনো গাড়ি যায় না। এখন আমি সেটা কি দেখেছি, না চোখের ভুল, না সত্য দেখেছি, আমি ঠিক বলতে পারবো না। ওখানকার সিস্টেমটা একটু আলাদা হয়, আমাদের মতো এভাবে হয় না, এবং তাদের অত্যন্ত অর্গানাইজড ভাবে সব জীবনের সব ক্ষেত্রেই এবং মরণেও মৃত্যুটাকেও তারা খুব অর্গানাইজড ভাবে করে। ইভেন আমি যে এখন হংকংয়ে আছি, হংকংয়েও কখনোই কিন্তু আমরা রাস্তায় দেখি না যে একটা লাশ নিয়ে যাচ্ছে। চাইনিজরা মৃত্যুটাকে খুব বেশি ভয় করে। চাইনিজ যে আছে তাদের ফিলোসফিটাকে, তারা মৃত্যুর কথাটা কোনোদিন মুখে আনে না, যে মৃত্যু বা মরণ যেটাকে সেই বলা হয় চাইনিজ ক্যান্টোনিজ ভাষাতে। তো আবার সেইর আর একটা অর্থ হচ্ছে চার। সো তারা কখনোই চারতলা এটা এসকেপ করে একসাথে পাঁচতলা বানিয়ে নেয় অনেক ক্ষেত্রে, এবং এই কথাটা আসলে তারা মুখে আনে না, তারা মৃত্যু শব্দটা মনে করতে চায় না। তো তাদের লাশগুলিও দাফন কাফন হয় খুবই অত্যন্ত যেটা আছে ফিউনারাল পার্লার আছে তার মধ্যে। সিঙ্গাপুরেও ঠিক অতটাই হয়ে থাকে, ওভাবে হয়ে থাকে একটা অর্গানাইজড ওয়েতে। সো উনি যেটা বললেন যে ওই রাতে ওই সময়তে একটা লাশবাহী অ্যাম্বুলেন্স বা গাড়ি ওই কবরস্থানের মধ্যে যাওয়ার এ ধরনের কোনো পরিস্থিতি তো ওনারা কোনোদিন দেখেননি বা হতে পারে না বলে ওনারা মন্তব্য করেছিলেন। কি জানি কি ছিল সেটা আমি কিছুই বলতে পারবো না, তবে এতটুকু ছিল। তবে বাস থেকে নামার পরে যে আমার শিহরিত একটা শরীরটা শিহরণ হয়েছিল, একটা ভয় ভয় লাগছিল, সেই এক্সপেরিয়েন্সটা আসলে আমি বলে কতদূর বোঝাতে পারলাম তা বুঝতে পারছি না। তবে সুনসান নীরবতা, মানে কি বলে এটাকে, পিন ড্রপ সাইলেন্স, আর তার মধ্যে পাশে একটা কবরস্থান, রাতে আপনি হেঁটে যাচ্ছেন একা, আপনার বিদেশ বিভুই, চেনা জানা দেশি কোনো মানুষ নেই, অবশ্যই স্ক্যারি। ধন্যবাদ।